আজকের পছন্দের গল্প ফেরিওয়ালা। রচনা মানিক বন্দ্যোপাধ্যায়। বর্ষাকালটা ফেরিওয়ালাদের অভিশাপ। পুলিশ জ্বালায় 12 মাস, 2 মাসে বর্ষা হয়রানির একশেষ করে। পথে ঘুরে ঘুরে যাদের জীবিকা কুড়িয়ে বেড়ানো, তাদের প্রায় পথে বসিয়ে দেয়। না ঘুরলে পয়সা নেই ফেরিওয়ালার, তার মানে কোনো মতে পেট চালানোর বরাদ্দও নেই। আকাশ পরিষ্কার দেখেই জীবন বেরিয়েছিল। ঘণ্টাখানেক ঘুরতে না ঘুরতে বৃষ্টি নেমে এসেছে। পুরনো জীর্ণ বাড়িটার ঢাকা বারান্দায় আশ্রয় নিয়ে মনে মনে সে বর্ষাকে অভিশাপ দেয়, কিন্তু দেহটা যেন সায় দিতে চায় না। খানিকক্ষণ বিশ্রাম করার সুযোগটাকে সাগ্রহে বরণ করতে চায়। দিন দিন যেন আরো বেশি বেশি দুর্বল হয়ে যাচ্ছে শরীরটা। বর্ষা বাদ সেধেছে রোজগারে, খাওয়া আরও কমে গেছে আপনা থেকে। সেই জন্য কি এক কাঁধের শাড়ি চাদর আর অন্য কাঁধের গামছাগুলির ওজন খুব বেশি নয়। ভারী হওয়ার মতো বেশি মাল সে পাবে কোথায়? এই সেদিন পর্যন্ত শুধু গামছাই ফেরি করত। কয়েক মাস যাবৎ কিছু শাড়ি আর বিছানার চাদর নিয়ে বেরোয়। তবু এইটুকু ওজন কাঁধে নিয়ে ঘণ্টাখানেক ঘুরেই যেন গায়ের জোর ফুরিয়ে আসে। হাঁটতে রীতিমতো কষ্ট হয়। শাড়ি চাদর গামছা চাই বলে হাঁক দিতে যেন দমে কুলোয় না, বুকে লাগে, কাশি আসে। শাড়ি আছে? পাশের দরজার একটা পাট খুলে দাঁড়িয়েছে 6-7 বছরের হাফ প্যান্ট পরা একটি মেয়ে। জিজ্ঞাসাটা তার নয়, দরজার আড়াল থেকে মেয়েলি গলায় প্রশ্নটা এসেছে। শাড়ি আছে মা, নেবেন? কই দেখি। একদিকে মিশ কালো, অপরদিকে টুকটুকে লাল পাড়ওয়ালা মিহি শাড়িটা ছোট মেয়েটির হাতে তুলে দেয়। তার সাধারণ মোটা তাঁতের শাড়ির মধ্যে এখানাই সবচেয়ে সেরা ও সবচেয়ে দামি কাপড়। আজ প্রায় 10-12 দিন কাপড়টা নিয়ে ঘুরছে, বিক্রি হয়নি। দাম শুনে সবাই ফিরিয়ে দেয়, দরদস্তুর পর্যন্ত করে না। এখানেও তাই ঘটে, দাম শোনার পর ফিরে আসে কাপড়টা। কম দামের নেই? 3-4 খানা রঙিন তাঁতের শাড়ি মেয়েটার হাতে ভিতরে যায় আসে। আসল দরদস্তুর শুরু হলো লাল পাড় ফিকে সবুজ জমির শাড়িখানা নিয়ে। জিনিসটার গুণকীর্তন করতে করতে জীবন 10 টাকা থেকে নামে, অপরপক্ষ 4 টাকা থেকে অল্পে অল্পে ওঠে, রফা হয় 6 টাকায়। দর করতে পাকা হয়ে উঠেছে মেয়েরা। ফেরিওয়ালাকে একেবারে অর্ধেকের চেয়ে কম দামে বলে বসতে পুরুষের সংকোচ হয়, মেয়েদের একবার ভাবতেও হয় না। একটি টাকা আর সিকি ধুয়ানিতে মিলিয়ে মেয়েটি 2টি টাকা তুলে দেয় জীবনের হাতে। বাকিটা 2 দিন পরে নিও। ধারে তো দিতে পারবো না মা, সামান্য কারবার, দাম ফেলে রাখলে পোষায় না মা। বাকিতে মাল দিতে হয় জীবনকে। দুপুরবেলা ঘরের মেয়েদের সঙ্গে বেচাকেনা। মেয়েদের হাতে শুধু টাকা না থাকার জন্যই নয়, টাকা থাকলেও অনেক সময় কর্তাকে দিয়ে কেনাটা আগে মঞ্জুর করিয়ে নেবার জন্যও বাকিতে নেওয়ার দরকার হয়। মঞ্জুর না হলে যাতে ফিরিয়ে দেওয়া চলে পরদিন। অচেনা বাড়ি, অচেনা মানুষ, তবুও এটা মেনে নিতেই হয় ফেরিওয়ালাকে। দুয়ারের কাছে বসে ঘর সংসার যেটুকু দেখা যায়, দেখে আর সামনে এসে যে মানুষটি নিজে পছন্দ করে জিনিস কেনে, তার বেশভূষা চালচলন থেকে ফেরিওয়ালা আঁচ করে নিতে পারে ধারে মাল রেখে যাওয়া নিরাপদ কিনা। কিন্তু এভাবে ফেরিওয়ালার সামনে বেরোতে লজ্জা করাটা রহস্যজনক অস্বাভাবিক ব্যাপার। ফেরিওয়ালাকে মেয়েরা লজ্জাও করে না, ভয়ও করে না। এ অবস্থায় টাকা বাকি রাখা যায় না। কাল পরশু এসে হয়তো শুনবে, কই এ বাড়িতে কেউ তো কাপড় রাখেনি তোমার কাছে, কাকে তুমি কাপড় দিয়েছিলে, কে রেখেছে তোমার কাপড়? ভেতর থেকে মেয়েলি গলায় আবার মিনতি মেশানো উপরোধ আসে। 2 দিন বাদে এলেই ঠিক পেয়ে যাবে। বাকি দিতে পারবো না মা। কয়েক মুহূর্ত চুপচাপ কাটে। তারপর দরজার 2টি পাট খুলে এসে দাঁড়ায় শ্যামবর্ণা একটি বউ।
লাল পাড় ফিকে সবুজ জমির নতুন শাড়িটাই সে পরেছে। করুণ কণ্ঠে বলে, মা বলে ডেকেছ, বাকি না রেখে গিয়ে পারবে না বাবা? গা থেকে খুলে নিতে হবে। তোমার সামনে আসতে পারিনি, তোমার কাপড়টি পরে তবে এলাম। এ জুলুমের প্রতিকার নেই। আধ ঘন্টা পরে বৃষ্টি ধরলে জীবন বিরস মুখে পথে নেমে যায়। শহরতলি শহরে আর গেঁয়ো পথে ধীরে ধীরে হাঁটে আর মাঝে মাঝে হাঁক দেয়। শহর আর গ্রাম শহরতলিতে একাকার হয়ে যায়নি এখনো, পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে এসেছে। এখানে ওখানে মিশে গেছে খানিকটা। শুধু একটা ইটের প্রাচীরের ব্যবধান হলেও পানাপুকুরটা খাপ খায়নি নতুন ঝকঝকে সিনেমা হলটার সঙ্গে। কত রকমারি জিনিস, কত ফেরিওয়ালা যে পথে নেমেছে এই শহরতলির। কিন্তু জীবন জানে, তার হাঁক শুনলে, ছিটকাপড় সায়া ব্লাউজওয়ালার হাঁক শুনলে সবচেয়ে বেশি উৎসুক মুখ উঁকি দেয় জানলা দিয়ে। তারাই আকর্ষণ করে সবচেয়ে বেশি লুব্ধ দৃষ্টি। সন্ধ্যার আগে শ্রান্ত অবসন্ন দেহে জীবন শহরতলির সীমান্তে তার ঘরের দিকে পা বাড়ায়। অ্যালুমিনিয়ামের বাসনের ঝাঁকা মাথায় একজন এগিয়ে আসছিল তারই মতো শ্রান্ত পায়। দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, শাড়ির কেমন দাম ভাই? 13-14 জোড়া হবে। 13-14? 11 টাকার নিচে নেই। সে নীরবে পাশ কাটিয়ে এগিয়ে যায়। বিনা সাগ্রহে জিজ্ঞাসা করে, কিরকম হলো? সুবিধে নয়। প্রায় ছেঁড়া ন্যাকড়া হয়ে গেছে বিনার কাপড়টা। ঘরে সে এটাই পরে। চৈতন্যবাবুর বাড়ি খাটতে যাওয়ার জন্য একমাত্র সম্বল একখানি আস্ত কাপড় সে সযত্নে তুলে রাখে। অফিসে যাওয়ার জন্য ওদিকের ঘরের অঘোরের মতো একটি ধুতি, পাঞ্জাবি আর গেঞ্জির সেটটি প্রাণপণে বাঁচিয়ে চলার মতো। টেনে টুনে যতদিন চালানো যায়। গামছা আর শাড়ি চাদরের বোঝা নামিয়ে জীবন চৌকিতে শটান শুয়ে পড়লে বিনা ভূমিকা শুরু করে দেয়। শুনলে তুমি তো রাগ করবে শুনলে, কিন্তু কি করব বলো, উপায় ছিল না। অ্যালুমিনিয়ামের একটা হাঁড়ি কিনেছি ফেরিওয়ালার কাছে। একটু থেমে বলে, আগের হাঁড়িটা ফুটো হয়ে গেছে কদিন। তোমার রকম সকম দেখে আমি বাবু বলতে ভরসা পাইনি। ভাত তো রাঁধতে হবে। মাটির হাঁড়িটাতে চাল রাখতাম কদিন, সেটাতে ফুটিয়েছি। আজ সকালে সেটাও ফেঁসে গেছে। জীবন কিছু বলে কিনা শোনার জন্য খানিকটা থেমে আবার বলে, একটু চালাকি করে বাকিতে রেখেছি। এইটুকু হাঁড়ি, তার দাম 7 শিকে। দরদস্তুর করে 5 শিকেই রাজি করালাম। তা 5 শিকে পয়সাই বা দিই কোত্থেকে? বললাম, ফুটো ফাটা আছে কিনা দেখে কাল দাম দেব। কিছুতে বাকিতে দেবে না। কি করি? উনুনটা ধরেনি তখনও ভালো করে। হাঁড়িটা চটপট মেজে জল আর চাল দিয়ে ধোঁয়ার মধ্যেই চাপিয়ে দিলাম। ভেতরে ডেকে এনে দেখালাম। বললাম, কি করি বলো, উনুনে চাপিয়ে দিয়েছি। ধারে না দিলে উনুন থেকে নামিয়ে নিয়ে যেতে হয়। গজর গজর করতে করতে চলে গেল। নতুন হাঁড়িতে ভাত রান্না হয়েছে, তাতে কি একটু নতুনত্ব লাগবে? মোটকা গন্ধটা কি একটু কেটে যাবে? ঠান্ডা হয়ে আস্তে আস্তে কড়কড়ে হয়ে যাবে না তো ভাত? অবসাদ কল্পনাতেও কেমন ছেলে মানুষই রং লাগিয়ে দেয়। বাচ্চা দুটোর সঙ্গে বসে ঢ্যাঁড়স চচ্চড়ি আর ডাল দিয়ে ভাত খেয়ে জীবন ঘুমিয়ে পড়ে। সকালে মুষলধারে বৃষ্টি শেষ রাত্রে নেমেছে। টুপটাপ জল পড়ে পড়ে ঘরের ভিতরটা অর্ধেক ভেসে গিয়েছে। ছাদটা একটু কাত হয়ে আছে একদিকে। কে জানে এভাবেই তৈরি হয়েছিল কিনা, অথবা এটা প্রাচীনত্বের ফল। ধসে পড়ুক আর যাই হোক, ভাগ্যে ছাদটা একটু কাত করা। এপাশে জল চুঁইয়ে এলেও সরাসরি ঝরে না পড়ে ছাদ বেয়ে খানিকটা গড়িয়ে গিয়ে ঝরে। তাই চৌকিটা রক্ষা পায়। রক্ষা পায় ছেঁড়া তোষক বালিশ জামা কাপড়ের সঙ্গে নতুন শাড়ি চাদর গামছা আর বাচ্চা দুটো। জীবন ভেবেছিল খুব ভোরে বেরিয়ে পড়বে, মাল নিয়ে সরাসরি গিয়ে বউটির স্বামীকে পাকড়াও করবে, কাপড়ের বাকি দামটা আদায় করে ছাড়বে। কিন্তু সব দিক দিয়ে শত্রুতাই যদি না করবে, তবে আর বর্ষাকাল কিসের? কে জানে সারাদিন আজ এ বৃষ্টি ধরবে কিনা।
বিনা গোমরা মুখে বলে, এর মধ্যে কি করে কাজে যায়? কামাই করলে গিন্নি আবার খেপে যায়। বিনার গায়ের রং শ্যাম, হাজায় হাজায় হাত পায়ের আঙুলগুলি সাদা হয়ে গেছে। দেখলে মনে হয় হাতে পায়ে বুঝি মরণ দশায় পচন ধরেছে। জীবন বলে, গিন্নি খেপে যাবেন, বর্ষা হলে মানুষ কি করবে? চৌকিতে গুছিয়ে রাখা নতুন শাড়িগুলির দিকে তাকিয়ে বিনা বলে, তুমি তো বলেই খালাস, গিন্নি এদিকে এবার পুজোর কাপড় না দেবার ফিকিরে আছে। পরশু একবেলা কামাই করলাম, তাতেই শাসিয়ে দিয়েছে। কামাই করলে পুজোর কাপড় পাবে না বাছা, বলে রাখলাম। না দেয় না দেবে, আমরা ভিখারি নই। ভিখিরি কিসের? সব ঝি পায়, সারা বছর কাজ করলেই দুখানা কাপড় দিতে হবে। জীবন মৃদু হেসে বলে, এ তো আগের নিয়ম গো, এবার কজনে পায় দেখো। নিয়ম বলে কিছু কিছু আছে দেশে, নইলে লেখাপড়া শিখে গামছা ফিরি করি, তোমায় ঝিগিরি করতে হয়। বিনা নিঃশ্বাস ফেলে বলে, জানো, গিন্নি টের পেয়েছে তুমি আমায় অন্য বাড়ি খাটতে দেবে না, নইলে এত তেজ দেখাতে সাহস পেত না। অন্য ঝিরা কথায় কথায় কাজ ছাড়ছে, আজ এ বাড়ি কাল ও বাড়ি করছে। মুখ আবেদনের ভঙ্গিতে বিনা চেয়ে থাকে, কিন্তু জীবনের কাছ থেকে কোনো সাড়া শব্দ মেলে না। অন্য ঝিদের মতো এ বাড়ি ও বাড়ি কাজ করে বেড়াবার অনুমতি সে বিনাকে দিতে পারবে না। ঘরের কাছে হারাধনবাবুর বাড়ি, বুড়ো হারাধন ছাড়া দ্বিতীয় পুরুষ নেই। বউকে এখানে কাজ করতে দিতে হয়েছে, তাই যথেষ্ট। তাকে পুরোপুরি ঝি বানিয়ে আর কাজ নেই। অঘোরের 8 বছরের ছেলে ভোলা এসে বলে, বাবা একটা বড় গামছা চাইল, মাসকাবারে দাম দেবে। ধারে দিতে পারবো না। ভোলা ফিরে যায়, আবার এসে গামছার দামটা জিজ্ঞেস করে যায়। তারপর কোমরে ছেঁড়া বিছানার চাদর জড়িয়ে অঘোর নিজেই আসে, বলে, জানো হে জীবন, বন্ধুর দোকানে চিরকাল বাকিতে গামছা কিনেছি, আজ বিপাকে পড়ে তোমার কাছে নগদ দামে কিনতে হলো। গামছা পর্যন্ত চুরি হয়ে যায়? হ্যাঁ, তাও 1 মাসের ওপর ব্যবহার করেছি। চুরি গেছে? তবে কি, কাজে যাবার একটি কাপড় সম্বল, গামছা পরে নাইতে যাই, কে মেরে দিয়েছে কে জানে। আমার গামছা ব্যবহার করে তোরও যেন গেটে বাঁধ হয়। ভাবলাম দুত্তরে ন্যাংটা হয়েই নাইতে যাই, তা কেমন লজ্জা করতে লাগলো। অঘোর ফোকলা মুখে হ্যাঁ হ্যাঁ করে হাসে। আপনার লুঙ্গিটা কি হলো? সেটাও চুরিই গেছে বলতে পারো, ঘরের মানুষ চুরি করেছে, এই যা তফাৎ। লুঙ্গিটা কি জানো ভায়া, স্ত্রীর লজ্জা নিবারণ করছে। ভালো একটা শাড়ি তোলা ছিল, বড্ড পাতলা, সেইটে পরতে হলো। তা বলে কি না, লজ্জা করে। তোমার লুঙ্গিটা দাও, সায়ার মতো পরবো। 1 মেয়ে পার করেছিস, আর 1 মেয়ের বিয়ের বয়স হলো, তোর লজ্জা কিসে? ওসব পার চুকিয়ে দিলেই হয়, না লজ্জাবতী মরলেও কি তা বুঝবে? অঘোর আবার শব্দ করে হাসে। জীবনের শাড়ি কটার দিকে চেয়ে থেকে বলে, বাকি দিলে একটা শাড়ি নিতাম। তা বাকি তো তুমি দেবে না ভায়া। জীবন খানিক চুপ করে থেকে প্রশ্ন করে, আপিস থেকে ফিরে পড়বেন কি? গিন্নি যদি লুঙ্গিটা ফেরত দেন সেটা পরবো, নইলে তোমার এই গামছা ততক্ষণে শুকিয়ে যাবে। অঘোর চলে গেলে বিনা শুধোয়, ঘরে বসে কত রোজগার হলো? রোজগার কোথা হলো, এক বাড়িতে থাকি, পর্তা দামেই দিতে হলো। কপাল, আমি ভাবলাম ঘরে বসে বউনি হলো। বৃষ্টিটা আজ ধরলে হয়, আজ বেরোলে সব মাল বিকিয়ে যাবে। জলের ফোঁটা বাঁচিয়ে উনুনটা পাতা হয়েছে। পুঁইশাক কুটতে বসে নিজের গাটা একেবারে বাঁচাতে পারেনি, টপটপ করে বাঁ কাঁধে জল পড়ছে। এবেলা শুধু পুঁইশাকের চচ্চড়ি, বাড়িতে ডাল নেই একদানা। হাত একেবারে শূন্য নয় জীবনের, কদিনের মাল বেচার টাকা বাক্সে জমা আছে। টাকা আছে, কিন্তু ডাল ও তরকারি এমনভাবে একটু বেশি কেনার উপায় নেই, যাতে আকাশ ভেঙে বর্ষা নামলে একটা বেলা চলে যায়। ওই টাকায় মাল কিনতে হবে। টাকা আছে, খরচ করা যাবে না। এ অবস্থায় যে কি অসহ্য সংযম মানুষের,
জীবন ছাড়া কে বুঝবে। দুপুরে বৃষ্টি থামে, মেঘ সরে গিয়ে বেরিয়ে আসে নীল আকাশ, রোদ ওঠে কড়া। জীবন বেরোবার জন্য তৈরি হয়। বিনা বলে, ভাতের হাঁড়ির দামটা রেখে যাও, আজ দাম না পেলে গাল দিয়ে যাবে। হাঁড়ির দামটা তার হাতে দেবার সময় জীবন ভাবে, সেও যদি বাকি টাকার জন্য গাল দিতে পারত ওই বউটিকে। কাঁধে পশরা চাপিয়ে সে বেরিয়ে যাবে। অঘোরকে জামা পরে ঘর থেকে বার হতে দেখে জিজ্ঞাসা করে, আপিস যাননি দাদা? যা বৃষ্টি, কি করে যাই বলো। অঘোরের তবে ভালো অফিস, বৃষ্টির দোহাই মানে। কোন দিকে যাবেন? আপিসেই যাচ্ছি। ফেরিওয়ালাকে পাড়া বদলাতে হয় রোজ। একদিনে যে পাড়াটা চষে, কদিন বাদ দিয়ে তবে আবার সে পাড়ায় আসতে হয়। সকাল থেকে বৃষ্টির কথায় বিশ্রাম পেয়েছে জীবন। পা চালিয়ে দেয় দূরের সবচেয়ে ঘনবদ্ধ পাড়ার দিকে। ওখান থেকে বাজার খানিকটা কাছে হয়, কিন্তু সেজন্য কিছু যায় না। মেয়েরা কাপড় গামছা কিনতে দোকানে যায় বটে আজকাল, এ এলাকার মেয়েরা কমই যায়। বসতি খুব ঘন, গাদাগাদি করে মধ্যবিত্তের অনেকগুলি অন্তঃপুর। হাঁক শুনে এক দোতলা বাড়ি থেকে জীবনকে ডেকে 4-5টি মেয়ে বউ কাপড় দেখছে। বাইরে আরেকজনের হাঁক শোনা যায়, ছিট কাপড়, সায়া, ব্লাউজ চাই। তাকেও ডেকে আনে মেয়েরা। কাঁধে ছিটের থান আর পিঠে সায়া ব্লাউজ ফ্রকের পুটলি নিয়ে আপিসের কেরানি অঘোরকে ফেরিওয়ালাদের দুপুরবেলা আসরে নামতে দেখে জীবন হাঁ করে চেয়ে থাকে। অঘোর হেসে বলে, অবাক হয়ে গেছো ভায়া, বলবো ক্ষণ সব। দুজনেরই বিক্রি হয়। জীবনের লাল কালো পাড়ের শাড়িটা কিনে নেয় মাঝবয়সী একটি বউ। ভালোই লাভ থাকে জীবনের। অঘোর বেচে 2টি ব্লাউজ। তার রকম সকম দেখে বেশ বোঝা যায় আজকেই সে হঠাৎ ফেরি করতে নামেনি, সেও পাকা ফেরিওয়ালা। একসাথে পথে নেমে অঘোর বলে, কমাস চাকরি গেছে, চাকরি জোটে না, কি করি। ভাবলাম তোমার রাস্তায় ধরি, বসে খেলে চলবে কেন। তা গোপন করছেন কেন? ফিরি করেন বলতে লজ্জা হয় নাকি দাদা? লজ্জা না কচু পোড়া? যার পেট চলে না তার লজ্জা। কি জানো, মেয়েটার একটা সম্বন্ধ ঠিক হয়ে আছে, শ্রাবণের শেষ তারিখে বিয়ে। অফিসে কাজ করি জেনে মেয়েটাকে পছন্দ করেছে। জামা ফিরি করি শুনলে যদি পিছিয়ে যায়, এই ভয়ে ফাঁস করিনি কিছু। যাবার সময় বন্ধুর দোকানে মালপত্র রেখে যাব, ঘরে নেই না। তুমি যেন আবার 5 জনের কাছে ফাঁস করে দিও না ভায়া। জেনেও কি তা করতে পারি দাদা? ভদ্রলোক সেজে থেকেই মেয়েটাকে পার করি, তারপর দেখা যাবে। মেয়ের শ্বশুরবাড়ির সামনে গিয়ে ছিট কাপড় সায়া ব্লাউজ হাঁকবো। দাঁড়িয়ে গল্প করার সময় নেই, দুদিকে দুজনে পা চালায়। আরেকটা দিন শেষ হয়ে আসে, বর্ষাকালের আধখানা বৃষ্টিহীন দিন। ঘরের দিকে পা বাড়ায় জীবন। শ্রান্তিতে শরীর ভেঙে এলেও একটু ঘুরপথ ধরে খানিকটা বেশি হাঁটতে হলেও অবসন্ন শরীরে সেই বউটির বাড়িতে একবার সে তাগিদ দিতে যাবে। ওর স্বামী যদি কাজ থেকে ফেরে তবে তো কথাই নেই। বারান্দার মাঝামাঝি বাড়ির প্রধান দরজাটা খোলাই ছিল। বারান্দায় বসে সিগারেট টানছিল খালি গায়ে জামা পরা একটি যুবক। পাশের দিকের বন্ধ দরজাটা দেখিয়ে জীবন বলে, এ ঘরের বাবু আছেন? সে উদাসভাবে বলে, আছে বোধহয়, ডেকে দেখো। কড়া নাড়তে দরজা খুলে উঁকি দেয় সেই ছোট্ট মেয়েটি। তোমার বাবা ঘরে আছেন খুকি? বাবা তো বেরোননি, বাবার জ্বর। ভেতর থেকে পুরুষের গলা শোনা যায়, কে রে রাধি? সেই কাপড়ওয়ালাটা। গায়ে একটা জীর্ণ শতরঞ্চি জড়িয়ে ভেতরের মানুষটা জীবনের সামনে এসে দাঁড়ায়। অ্যালুমিনিয়াম বাসনের সেই ফেরিওয়ালা। তাকে রক্তবর্ণ চোখ নিয়ে সামনে দাঁড়াতে দেখে নিজের পাওনা টাকাটার বদলে প্রথমেই জীবনের মনে আসে এই কথা যে লোকটার খুব জ্বর, কয়েকদিনের মধ্যে বিনার কাছে হাঁড়ির দামটা সে চাইতে যেতে পারবে না।
পাঠ ভালো লাগলে একটি লাইকের মাধ্যমে তা জানিয়ে যান। আর এরকম গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।